হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আমরা দশম শ্রেণীতে বিজ্ঞানে যেটা পড়াচ্ছিলাম, ভৌত বিজ্ঞানে, যে চলতড়িৎ, এবং এই চ্যাপ্টারে আমরা এর আগের ক্লাসগুলোতে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং সেই সম্পর্কিত যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির কথা পড়েছিলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা ওই সমস্ত যন্ত্রপাতিতে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হয় কিংবা অর্থাৎ বৈদ্যুতিক ক্ষমতার বিভিন্ন এককগুলো কিন্তু আমরা জেনেছি, এবং তার বিভিন্ন রেটিং, এবং সেইগুলো থেকে আমরা কিভাবে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি কেনার আগে আমরা সতর্ক হয়ে যাব সেটা আমরা জেনেছি, এবং সেইগুলো দিয়ে বিভিন্ন ধরনের গাণিতিক যে প্রশ্নগুলো আসে, যেমন কি যে বাড়িতে যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে কিংবা বৈদ্যুতিক রেটিংটা বিষয়টা কি জিনিস, এইগুলো আমরা জেনেছি আগের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব বেসিক্যালি যে তড়িৎ প্রবাহের আর এক ধরনের ফলটা নিয়ে, অর্থাৎ তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো তড়িৎ প্রবাহিত হলে যেমনভাবে কোনো বর্তনীটা উত্তপ্ত হয়, এবং সেই উত্তপ্ত হতে হতে যদি সেখানে উত্তাপটা বা তাপমাত্রাটা যদি অনেক বেশি হয়ে যায়, তখন আমরা সেখান থেকে আলো নির্গত হতে দেখেছি। অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তড়িৎ প্রবাহের আলোকীয় ফলটা নিয়ে আমরা পড়েছি। তো তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, সেটা থেকেই আমরা বলবো যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল ঘটায়। তো বিজ্ঞানী ওরেস্টেড সর্বপ্রথম 1820 খ্রিস্টাব্দে কিন্তু এই বিষয়টাকে তিনি পর্যবেক্ষণ করেছিলেন। অর্থাৎ কোনো একটা বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটে, তো আমরা তড়িৎ বর্তনীর একটা ছোট্ট অংশ দেখাচ্ছি। তো তারে কারেন্ট যেতে গেলে নিশ্চয়ই ব্যাটারি রয়েছে, আর তো এই ক্ষেত্রে একটা আমরা ডিসি তড়িৎ প্রবাহের কথা বলছি, যে ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা একটা নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত হচ্ছে, এবং এই তড়িৎ প্রবাহিত হলে এবং তার পাশে যদি কোনো চুম্বক রাখা হয়, দেখা যাবে সেটা বিক্ষিপ্ত হয়, অর্থাৎ তার যে দিক পরিবর্তন ঘটে যাবে। তো এখন চুম্বক তো বিভিন্ন প্রকারের হয়ে থাকে, আমরা চুম্বক অধ্যায় পড়ার সময় জেনেছি যে চুম্বকগুলো দণ্ড চুম্বকও হতে পারে, অশ্বক্ষুরাকৃতি চুম্বকও হয়ে থাকে, কিংবা সূচি চুম্বক, আচ্ছা দুমুখ সূচালো যে চুম্বক তাকে বলা হচ্ছে, সেই চুম্বকগুলো হচ্ছে সূচি চুম্বক, সেইগুলো হতে পারে। তো আমরা যে কোনো ধরনের চুম্বক রাখলে কিন্তু সেটা পর্যবেক্ষণ করতে পারবো, কিন্তু আমরা যদি যে চুম্বক শলাকা রাখলে, এটাকে শলাকা বলা হচ্ছে, চুম্বক শলাকা, অর্থাৎ কি যেই চুম্বকের দু প্রান্তটা সূচালো এবং মাঝখানে একটা কিল আছে, কিলের উপর বেস করে এই চুম্বকটা কিন্তু ঘুরতে পারে। তো ধরো আমরা চুম্বকের এন মেরু আর এস মেরু নাম দিয়েছি, এটা এন মেরু। তো কোন বিজ্ঞানী ওরেস্টেড কি দেখেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন যে কোনো একটা তারের চারপাশে চুম্বক ক্ষেত্র তিনি তৈরি হতে তিনি দেখেছিলেন। অর্থাৎ তিনি যখন একটা চুম্বক শলাকাকে বিভিন্ন জায়গায় তিনি রেখে দেখবেন যে চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে। এই বিক্ষেপ হচ্ছে মানে কি, আমরা জানি কি একটা চুম্বকের যে এনএস মেরুর কাছে আর একটা চুম্বক যেটা তৈরি হচ্ছে, তার যদি এনএস মেরু নিয়ে আসি, তাহলে সেই সমমেরু যদি হয় তারা বিকর্ষণ করবে, আর যদি বিষম মেরু হয় তাহলে এখানে আকর্ষণ হবে। আবার বিষম মেরু যদি এর কাছে নিয়ে আসি, যদি এস নিয়ে আসি, এর নিয়ে আসি, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে, আর এদের মধ্যে এটা আকর্ষণ হবে, এটা আমরা জানি, আর এদের মধ্যে বিকর্ষণ। তাহলে বিষম মেরুগুলো কাছাকাছি আনলে বিকর্ষণ, বিষম মেরু কাছাকাছি আনলে আকর্ষণ, আর বিষম মেরু কাছাকাছি আনলে হয়ে যাবে বিকর্ষণ। তো এই ঘটনাটা আমরা জানি চুম্বকের ক্ষেত্রে এটা হয়। তো তড়িৎ গেলে তার কাছে একটা চুম্বক নিয়ে এসে এরকম রাখলে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত হচ্ছে। তো এই বিক্ষেপের যে বিভিন্ন দিকগুলো, অর্থাৎ এই তারের ওপরে রাখলে কোন দিকে বিক্ষেপ ঘটবে, নিচে রাখলে কোন দিকে হবে, উপরের সাইডে রাখলে কোন দিকে হবে, সেই সমস্ত পরীক্ষাগুলো করে বিজ্ঞানী ওরেস্টেড একটা ছক তিনি সিদ্ধান্ত করেছিলেন যে উপরে রাখলে কোন দিকে বিক্ষেপ হবে, নিচে রাখলে কোন দিকে বিক্ষেপ হয়, সেইগুলো যে ছকটা তিনি করেছিলেন, সেই ছকের সিদ্ধান্তটা হচ্ছে কি, যে কোনো তড়িৎ পরিবাহী তারে কারেন্ট থাকলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো এখন এই চুম্বক ক্ষেত্র যেটা তৈরি হচ্ছে, এই চুম্বক ক্ষেত্রের দিকটা বা কোন দিকে, আমরা যখন কোনো একটা ক্ষেত্রের কথা বলি, অর্থাৎ ক্ষেত্র কথাটার অর্থ কি, এটা কিন্তু একটা ভেক্টর রাশি ক্ষেত্র।
যখন কি কোনো একটা ভৌত রাশির মানটা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পজিশনে বিভিন্ন হবে এবং দিকের উপরও নির্ভর করবে, সেই যে ভৌত রাশিটাকে আমরা বলে থাকি ক্ষেত্র। অর্থাৎ কোনো একটা ভৌত রাশির মান যদি বিভিন্ন পজিশনের উপর এবং সঙ্গে সঙ্গে একটা ডিরেকশনের উপরও নির্ভর করে থাকে, সেটাকে আমরা ক্ষেত্র ভেক্টর বলে বলবো। আবার ক্ষেত্রটা ভেক্টর নাও হতে পারে, শুধু মানের উপর যদি বিভিন্ন জায়গায় মানগুলো একই হয় সেগুলো হচ্ছে স্কেলার ক্ষেত্র, আবার ভেক্টর ক্ষেত্র হয়ে যায়। এখানে চুম্বক শলাকার চারপাশে আমি যদি আর একটা চুম্বক যে নিয়ে আসি, আমরা দেখবো এই যে আকর্ষণ বা বিকর্ষণের একটা ক্ষেত্র আমরা দেখবো, এলাকার মধ্যে এটা হতে দেখবো, এবং সেই হওয়ার যে দিকটাও কিন্তু একটা দিকে হবে, যেমন এই দিকে বিকর্ষণ এই দিকেই হবে, এখানে আকর্ষণ এই দিকে হবে। তো এই যে দিকের উপরও নির্ভর করবে এবং দূরত্বের উপরও নির্ভর করবে, এটাকে বলা হচ্ছে ক্ষেত্র। তো কোনো তারের চারপাশে যখন ক্ষেত্র তৈরি হয়, সেই ক্ষেত্রটা বা দিকটা কোন দিকে, মানটা কোন দিকে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো বিজ্ঞানীরা করতে থাকবে। অর্থাৎ আমরা চৌম্বক ক্ষেত্রের কথা বলবো। চৌম্বক ক্ষেত্রকে আমরা সিম্বলিক্যালি বি দিয়ে প্রকাশ করা হয়। চুম্বক ক্ষেত্রের প্রাবল্যকে আমরা বি যে সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। তো এই তারের চারপাশে যখন চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের এই মানটা বা কি হবে, কিংবা দিকগুলো বা কোন দিকে দিকে হবে, দিকগুলো বা কোন দিকে হবে, এই দুটো জিনিস কিন্তু নির্ণয় করার প্রয়োজনীয়তা দেখা গেল। তো তবেই তো এই চৌম্বক ক্ষেত্র সম্পর্কে সঠিক ধারণা লাভ হবে এবং কি প্রকারের চৌম্বক ক্ষেত্র বা তার শক্তি কতটা সেইগুলো জানা যাবে। তো এই যে দিকটা নিয়ে কিন্তু আমাদের অধ্যায়ে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে সেইটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা যে সূত্রগুলো দিয়েছিলেন, এইখানে সেই দিকটাকে নিয়ে কিন্তু আমরা সূত্রগুলো জানব। এই চৌম্বক ক্ষেত্রে প্রাবল্যের দিক এবং মানটাকে নিয়ে যে সূত্রগুলো বিজ্ঞানীরা দিয়েছেন, সেই মান অর্থাৎ বি এর মান, চৌম্বক ক্ষেত্রের যে মান সম্পর্কিত যে সূত্রগুলো বিজ্ঞানী দেবেন তারা হচ্ছেন বায়ো-সাভার্ট। বিজ্ঞানী বায়ো-সাভার্ট কোনো একটা তারে, তড়িৎ পরিবাহী তারে যেখানে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের দরুন কোনো দূরে কত পরিমাণ চৌম্বক প্রাবল্য সৃষ্টি হবে তার একটা সূত্র তিনি দিয়েছিলেন, যেটা আমাদের এইখানে আলোচনার বিষয়বস্তু নয়। তবু আমরা যেহেতু বলছি চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক দুটোই তো আছে, এটা একটা ক্ষেত্র ভেক্টর। অর্থাৎ ক্ষেত্র ভেক্টর, এটা একটা ক্ষেত্র ভেক্টরও হয়, ক্ষেত্র স্কেলার হয়। স্কেলার ক্ষেত্র যাকে বলে, স্কেলার ক্ষেত্র। আর এটা যেহেতু একটা ভেক্টর ক্ষেত্র, তাই এর দিক এবং মান দুটোকেই আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা সবেমাত্র তড়িৎ প্রবাহের তড়িৎ চৌম্বকীয় ফলটা আলোচনা করছি। এখানে আমাদের দশম শ্রেণীতে কেবল দিকগুলো, কোন দিকে চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে সেটা জানার জন্য দুটো সূত্র রয়েছে। তবুও আমরা এখানে যে মান সম্পর্কিত যে বায়ো-সাভার্ট লটা আছে সেটা একটু ছোট্ট সংক্ষেপে আমরা বলে নিচ্ছি। কোনো একটা তড়িৎ পরিবাহী তারে সাপোজ ধরো বলছি আই কারেন্ট যাচ্ছে, তো এই আই কারেন্টের কিন্তু মানটাকে আমরা আই এবং তার যে ছোট্ট তারের যে দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমরা এই মানটাকে নেব। আই ডিএল ছোট্ট কারেন্ট এলিমেন্ট বলে বলা হয়, এই অংশটাকে বলা হচ্ছে কারেন্ট এলিমেন্ট। কারণ কারেন্ট তো শূন্য স্থানে তার অস্তিত্ব নেই, একটা তার যেখানে থাকবে তার এবং সেই তার এবং কারেন্টের মিলিত মানটাকেই তড়িৎ যে এলিমেন্ট বলে বলা হচ্ছে। তো কোনো একটা তড়িৎ পরিবাহী তারে যে কারেন্ট যাচ্ছে এবং যেই ছোট্ট এলিমেন্ট বলছি আইডিএল, এই আইডিএল এর জন্য যে কোনো একটা বিন্দুতে, ধরো ওই পজিশন থেকে আর দূরত্বে একটা বিন্দু বললাম পি, ওই পি বিন্দুতে বি এর মানটা কত হবে, বি এট পি, না ওই মানগুলো কার কার উপর নির্ভর করবে, না ওই যে কারেন্ট এলিমেন্ট যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং কারেন্ট এবং তার ক্ষুদ্র অংশের যে গুণফলটাকে বলছি কারেন্ট এলিমেন্ট, তার সমানুপাতিক। এবং ওই কারেন্ট এলিমেন্ট এবং ওই পজিশন ভেক্টর, ওই বিন্দুটা যে পজিশনের আছে সেই পর্যন্ত দূরত্বটাকে আমরা যে স্থানাঙ্ক ভেক্টর বলে থাকি, তার যে মধ্যবর্তী কোণ অর্থাৎ কারেন্ট এলিমেন্ট এবং ওই যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করছি তাদের মধ্যবর্তী যে দূরত্ব যে কোণটাকে যদি থিটা কোণ বলি, তাদের সাইনের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ কারেন্ট এলিমেন্ট এবং ওই কারেন্ট এলিমেন্ট থেকে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে যাচ্ছি পি বিন্দুতে, সেই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে যদি আর বলি,
ওই আর পর্যন্ত দূরত্ব এবং ওই এলিমেন্টের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করবে। অর্থাৎ তারটা যদি অন্যরকম বেঁকে থাকে এখানে মানটা আলাদা হবে, অন্যরকম ভাবে বেঁকে যায়, অন্যরকম ভাবে আঁকা বাঁকা পজিশনে কারেন্ট যাচ্ছে, তাহলে তার দরুন কিন্তু এখানে ভিন্ন ভিন্ন চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। আর কি, তাদের যে দূরত্বের ব্যস্তানুপাত, বর্গের ব্যস্তানুপাত, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে বায়ো-স্যাভার্ট ল, এবং যার সাহায্যে চৌম্বক ক্ষেত্রের মানটা, প্রাবল্যের মানটা কত উৎপন্ন হচ্ছে সেটা আমরা নির্ণয় করে থাকি। এবং এই যে সমানুপাতিক ধ্রুবকটা উঠে গিয়ে আমরা μ0/4 পাই একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, অর্থাৎ বি এর যে মানটা, রাশিমালাটা হবে বি অ্যাট পি এর রাশিমালাটা কি হচ্ছে μ0/4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তো এই রকম হচ্ছে এর মান সম্পর্কিত সূত্র। এটা নিয়ে যখন আমরা দ্বাদশ শ্রেণীতে যখন সায়েন্সে ফিজিক্স নিয়ে পড়বো, তো সেক্ষেত্রে এখানটা নিয়ে আলোচনা করব এবং তার যে বিভিন্ন ক্যালকুলেশনগুলো করব। তো আমরা দশম শ্রেণীতে কিন্তু এই মান নির্ণয় কোনগুলো করব না, আমরা কেবলমাত্র ডিরেকশনটার উপরে যাব। তাহলে কোনো জায়গায় চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হলে তার দিকটা বায়ো-স্যাভার্ট লতে যেমনভাবে তার মানটাও বলেছিল, এই তার দিকটাও কিন্তু এক্ষেত্রে বলেছিল। এক্ষেত্রে মানের সঙ্গে সঙ্গে দিকটা এক্ষেত্রে কি বলা হয়েছিল, এক্ষেত্রে দিকটা বলা হয়েছিল যে ওই যে বিন্দু পর্যন্ত, অর্থাৎ ওই কারেন্ট এলিমেন্ট, দিকটা ক্ষেত্রে কি বলা হয়েছিল, এবং আইডিএল এই যে অংশটা এবং আর যে ভেক্টরটা যে তলে থাকবে তাদের সঙ্গে পারপেন্ডিকুলার হবে বি এর ডিরেকশন। তাহলে বি এর ডিরেকশন আইডিএল এবং যে স্থানাঙ্ক ভেক্টর, ওই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে স্থানাঙ্ক ভেক্টর মিলে যে তলটা তৈরি করে সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তো সেই অনুযায়ী আমরা যদি মান এবং দিক সহ সূত্রটাকে লিখতে চাই বায়ো-স্যাভার্ট লটা, তখন কিন্তু হয়ে যাবে যে বি সমান μ0/4 পাই, এবং এই আইডিএল যে অংশের সঙ্গে আইডিএল ক্রস আর বাই আর কিউ, এই যে আর ভেক্টরটাকে যখন আমরা সূত্রের আকার লিখবো, এইটার সঙ্গে মান এবং দিক সহ দুটোকেই প্রকাশ করছে। অর্থাৎ যে কোনো এখানে ভেক্টরের ক্রস প্রোডাক্ট এখানে এসেছে, আমরা এর সম্পর্কে আর বেশি বলছি না। তো বায়ো-স্যাভার্ট লতে কিন্তু মানের সঙ্গে সঙ্গে দিকের কথাও বলা হচ্ছে, এবং এই দিকটা কোন দিকে, আইডিএল অর্থাৎ কারেন্ট এলিমেন্টের সঙ্গে সঙ্গে ভেক্টর রাশিটা, অর্থাৎ যে পজিশনে বের করতে যাচ্ছি সেই যে অবস্থানটা, ধরো আমি এই পজিশনে বের করতে যাচ্ছি, তো ওই পজিশন পর্যন্ত একটা রেখা টানবো, আর এখানে এই দিকে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট আর ওই যে রেখা পর্যন্ত যে তলটা তৈরি করছে সেই তলের সঙ্গে লম্ব হবে, তাহলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা লম্ব হবে ওই দিকে। অর্থাৎ এইটা একটা যদি তল কল্পনা করি, এইখানে বি বিন্দুটার ডিরেকশনটা লম্ব হবে, এই তলের সঙ্গে এটা লম্ব হবে, বোঝা গেছে? তো এক্ষেত্রে আমরা সেই ডিটেলসে যাচ্ছি না, আমরা এখানে সহজ পদ্ধতিতে আমরা ম্যাক্রোস্কোপিক্যালি যে দিকগুলো কোন দিকে হবে সেই দুটো সূত্র বিজ্ঞানীরা দিয়েছিলেন, সেই সূত্র দুটো কেবলমাত্র আমরা জানব। সেই সূত্র দুটো কি, এই যে চৌম্বক ক্ষেত্রে প্রাবল্যের দিক, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এর দিক, এইটা আমরা যাকে আমরা বি বলে বলছি, তার দিকটা আমরা নির্ণয় করব। তো এই যে তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র তার দিকটা কোন দিক, অর্থাৎ সেক্ষেত্রে আরেকটা চুম্বককে রাখলে সে কোন দিক বরাবর সে বিকর্ষণ বা আকর্ষণ বল অনুভব করবে। তো এক্ষেত্রে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, যে দুটো সূত্র আমরা এখানে মনে রাখবো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, সন্তরণ মানে কি, সাঁতার কাটার নিয়ম। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে, কোনো তড়িৎবাহী তার বরাবর যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর যদি কোনো কাল্পনিক সাঁতারু, অর্থাৎ কাল্পনিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে সেই তার বরাবর কেউ একজন সাঁতার কেটে যাচ্ছে গেলে, এবং তার মুখটা সবসময় কোন দিকে আছে না, চৌম্বক শলাকার দিকে আছে, অর্থাৎ চুম্বক তাহলে তার নিচে থাকবে। এই অবস্থায় সে যদি সাঁতার কেটে যায়, তার বাম হাতটা যেদিকে থাকবে চৌম্বক শলাকার যে উত্তর মেরুটা সেই বাম হাতের দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি একজন লোক সাঁতার কেটে যাচ্ছে, এই যে লোকটা তার এটা বাম হাত, এই বাম হাতের দিক বরাবর চুম্বকটা বিক্ষিপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই যে সূচাল চুম্বকটা যেটা তৈরি হবে এভাবে ঘুরে যাবে, এর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে। এইটাই হচ্ছে একজন কাল্পনিক সাঁতারু যদি সাঁতার কেটে যায় তাহলে তার বাম হাতটা অর্থাৎ চৌম্বক শলাকাটা তার নিচে থাকছে। তো এই চৌম্বকের উত্তর মেরুটার বিক্ষেপ ওই দিকে হচ্ছে, মানেটা কি, ওই তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে ওই বিন্দুতে তাহলে এন মেরু সৃষ্টি হয়েছে। অর্থাৎ বলরেখাটার অভিমুখ নিশ্চয়ই এই দিক
ভেতরের দিকে হচ্ছে, সেই জন্য মেরুটাকে চুম্বক সরানোর ভেতর দিকে ঠেলে দিয়েছে। অর্থাৎ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে আমরা কোনো তড়িৎ পরিবাহী তারের কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখটা, অর্থাৎ ওখানে চুম্বক রাখলে যেদিকে বেঁকে যাচ্ছে মানে কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা জানতে পারছি। আর একটা নিয়মের সাহায্যে আমরা জানবো, সেটা হচ্ছে কি, আর একটা নিয়ম কি, ডান হাতের সূত্র, ডান হাতের মুষ্টি সূত্র। ডান হাত, আমাদের ডান হাত এটা, এই ডান হাতটাকে যদি আমরা ব্যবহার করি, কারেন্ট যে তারে প্রবাহিত হচ্ছে সেই তারের দিক বরাবর আমরা বৃদ্ধাঙ্গুলিটাকে রেখে যদি আমরা তারটাকে ধরি, তাহলে এই তারে যদি যেদিকে কারেন্ট যাচ্ছিল এইদিকে আমি তারটাকে ধরছি ডান হাত দিয়ে, তাহলে এই ডান হাত দিয়ে ধরলে বৃদ্ধাঙ্গুলিটাকে সেই কারেন্টের দিকে রেখে রাখলে বাকি যে আঙুলের যে ডিরেকশনটা সেইটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করবে। তাহলে এর চারপাশে গঠিত হওয়া চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা দেখতেই পাচ্ছ, আঙুলের প্যাঁচটা উপর ভেতরের দিক থেকে এসে এই দিকে ঢুকছে, তাহলে এখানে ভেতরের দিকে ঢুকছে আর এখানে বাইরে বেরিয়ে আসছে। অর্থাৎ আমরা এখানে ছবিটা 3 ডাইমেনশনালি বোঝার চেষ্টা করব। এইখান থেকে ঢুকছে উপর, এটা যদি উপর বোঝাই তো এইখানে ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যে বাইরের দিকে বোঝানোর জন্য, আর এক্ষেত্রে ডিরেকশনটা ভেতরের দিকে বোঝানোর জন্য আমরা ক্রস চিহ্ন দেখাবো, আর এই দিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা ডট চিহ্ন দেখাবো। অর্থাৎ এটা হচ্ছে একটা সিম্বল যার সাহায্যে চৌম্বক ক্ষেত্রের ছবিগুলোকে বোঝানো হয়। অর্থাৎ এই পজিশনে চৌম্বকটা ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে, ভেতরের দিকে, ইনওয়ার্ড। এই সিম্বলটা বোঝাচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বিটা হচ্ছে ইনওয়ার্ড, আর এই ডট চিহ্নটা বোঝাচ্ছে কি বি এর অভিমুখটা কি আউটওয়ার্ড, আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড, বোর্ড থেকে বেরিয়ে আসছে আউটওয়ার্ড। তাহলে এইভাবে কোনো তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এখানে ভেতরের দিকে ওখানে বাইরের দিকে, এইটাই হচ্ছে বলা হচ্ছে ডান হাতের মুষ্টি সূত্র। অর্থাৎ আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলে এখানে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম ওরেস্টেডের পরীক্ষা থেকে, এখানে কেবলমাত্র ভিন্ন ভিন্ন যে সূত্রগুলোর সাহায্যে চৌম্বক যে নামক ক্ষেত্র বলে একটা ভেক্টর রাশি, ভেক্টর ক্ষেত্র সম্পর্কে জানলাম, তার দিকগুলোকে আমরা নির্ণয় করছি। তো এইভাবে দিক নির্ণয় করার সঙ্গে সঙ্গে আমরা যদি হাতে নাতে একটা ছোট্ট প্র্যাকটিক্যাল করে থাকি, তো সহজে আমরা কিন্তু কার্ডবোর্ডের একটা পরীক্ষাতে আমরা দেখতে পেয়ে যাব যে চৌম্বকের চারপাশে, চুম্বক যেভাবে তার বলরেখা তৈরি করে, কোনো তড়িৎ পরিবাহী তারও তার চারপাশে কিন্তু যে বলরেখা তৈরি করে। আমরা একটা কার্ডবোর্ড নিলাম, কার্ডবোর্ড তোমরা জানো শক্ত একটা কাঠের কার্ডবোর্ড, মাঝখানে ছিদ্র করে দিই, ওর ভেতর দিয়ে একটা যদি তারকে পাঠিয়ে দিই তাহলে তারে কারেন্ট যাচ্ছে, এবং এই তারটাকে ধরো বাকি পার্টটাকে নিয়ে এভাবে কানেকশন করা রয়েছে এইভাবে, অর্থাৎ বাকি পার্টটাকে ধরো দেখানো নেই কোনো বইতে, আমরা শুধু তারটাকে দেখানো হচ্ছে, ব্যাটারি লাগিয়ে তড়িৎ যাচ্ছে। এবং এই তারের উপরে যদি আমি যে ছোট ছোট যে লোহার চূর্ণকে ছড়িয়ে দিই এবং তড়িৎ প্রবাহ গেলে দেখা যাবে যে ওই তারের চারপাশে চারপাশে লোহার চূর্ণগুলো সুন্দর সুন্দর সার্কেলের আকারে কিন্তু সাজিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি আস্তে আস্তে কার্ডবোর্ডটাকে টোকা দিতে থাকি, তাহলে ওই যে লোহা চূর্ণগুলো যখনই তারা সরতে 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 একটা নির্দিষ্ট দূরত্বে 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 অ্যালাইন হয়ে যাচ্ছে। এই যে কাল্পনিকভাবে তারা যে একটা বল অনুযায়ী তারা সাজিয়ে যাচ্ছে, কারণ লৌহ চূর্ণগুলো আমরা জানি চৌম্বক পদার্থ, চৌম্বক পদার্থের মধ্যে চৌম্বক পদার্থগুলো কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে তারা বেঁধে আকৃষ্ট হয়ে থেকে যাচ্ছে নির্দিষ্ট দূরত্বে দূরত্বে। এবং এই যে চৌম্বক যে প্রাবল্যের মানটা নিশ্চয়ই ভিন্ন ভিন্ন দূরত্বে মানগুলো আলাদা হবে, কাছের দিকে যে বলরেখা যে সাজানোর পরিমাণটা একটু বেশি বেশি হবে, দূরের দিকে ধীরে 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 হারিয়ে যাবে। অর্থাৎ এই তারে যখন কারেন্ট যাচ্ছে, কারেন্ট গেলে আমরা যে বায়ো-সাভার্ট লর কথাটা জানলাম, যার সাহায্যে মানটা আমরা নির্ণয় করতে পারি, তো সেই বায়ো-সাভার্ট লকে কাজে লাগিয়ে যদি আমরা দেখি এখানে উৎপন্ন কোনো একটা নির্দিষ্ট দূরত্বে, তার থেকে আর দূরত্বে যে কত চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হবে তার প্রাবল্যের মানটা, এই বিটার মান কিন্তু এই দূরত্বের বর্গের সমানুপাতিক, আর কি যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সঙ্গে সঙ্গে কারেন্টের সমানুপাতিক। এবং এক্ষেত্রে আমরা যদি ইনফাইনাইট একটা তার নিয়ে থাকি, অসীম দৈর্ঘ্যের তার নিয়ে থাকি, তো এক্ষেত্রে আমরা বায়ো-সাভার্ট লর সাহায্যে আমরা প্রমাণ করতে পারি, যেটা আমরা পরবর্তীকালে প্রমাণ করব, μ0/4 পাই, আমরা μ0/4 পাই r², μ0I/4 পাই r², এইটা হবে কিন্তু এই চৌম্বক ক্ষেত্রে কোনো একটা আর দূরত্বে বি এর মান। এবং এই বি এর যে অভিমুখটা আমরা কোন দিকে জানি, এই কারেন্ট এলিমেন্ট যে দিকে কারেন্ট যাচ্ছে এবং আর যদি এই তলে থাকে তাহলে তার সঙ্গে এই দিক বরাবর অভিমুখটা হবে। অর্থাৎ
ওই যে কার্ডবোর্ডের তলের বরাবর কিন্তু একটা অভিমুখ, এই পজিশনে তার অভিমুখ কি হবে, এইখান থেকে এই দিক বরাবর। বিভিন্ন পজিশনে আমরা যদি দেখি ট্যানজেন্ট বরাবর ওই তলের উপর কিন্তু তার দিকটা থাকবে, চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ, প্রাবল্যের মানের যে অভিমুখটা। তো এইভাবে আমরা যদি একটা তার না নিয়ে তারটাকে যদি গোলাকৃতি রূপ দান করি, অর্থাৎ একটা বৃত্তাকার রিং এর আকার দান করি, তখন চৌম্বক যে ক্ষেত্রগুলো মানটা কিরকম ভাবে হবে। আমি একটা তারকে একটা গোলাকৃতি রিং এর মতো করে নিয়ে তার মধ্যে কারেন্ট পাঠাচ্ছি, বোঝা গেছে। আমরা এখানে সিস্টেম করে রেখেছি ব্যাটারির সাহায্যে কারেন্ট যাচ্ছে। তাহলে এই যে তারটার এইটাকে যদি একটা কার্ডবোর্ডের উপর রেখে আমি দুটো ছিদ্রের মধ্যে দিয়ে এখানে একটা ঢুকিয়েছি, এখানে তারটা ঢুকিয়েছি, তাহলে এই ছিদ্রে কারেন্টটা যাচ্ছে এদিকে, আর এই ছিদ্রে কিন্তু কারেন্টটা যাচ্ছে নিচের দিকে। তো আমরা এই ছিদ্রতে যদি আমরা সেই ডান হাতের মুষ্টি নিয়মের এই ছোট্ট অংশটা দেখি, তাহলে এই ক্ষেত্রে এইখানে বলরেখাগুলোর অভিমুখ আমরা পেয়ে যাব যে ডান হাতের মুষ্টি নিয়ম অনুযায়ী সব এই দিক থেকে বাইরের দিক থেকে ভেতরে ঢুকছে, বোঝা গেল। আবার এইখানেও তারের চারপাশের যে বলরেখাগুলো যদি দেখি, এক্ষেত্রে কিন্তু তারটা নিচের দিকে যাচ্ছে, কারেন্টটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমি যদি ডান হাতটাকে এইভাবে তারটাকে ধরি, তাহলে আঙুলের প্যাঁচগুলো এই সেই দিক থেকে বেরিয়ে এসে এই মাঝখানে কিন্তু ভেতরের দিকে সবাই ঢুকছে। তাহলে মাঝখানে সবাই ভেতরের দিকে ঢুকছে, এইখানে কিন্তু সবাই বেরিয়ে আসছে, এইদিকে বেরিয়ে এসে ওইখানে ঢুকছে। তাহলে মাঝখানে এর এই পাশে তারের জন্য মাঝখানে সবার কিন্তু অভিমুখগুলো ভেতরের দিকে। অর্থাৎ যে কোনো বৃত্তাকার তারের কুণ্ডলীর মাঝে কিন্তু একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা ওই তল বরাবর, এটা আমরা উপরের দিকে মনে হচ্ছে, কিন্তু ওই যে কার্ডবোর্ডের তলেই কিন্তু ওরা কিন্তু থাকবে। এটা কিন্তু সরাসরি কার্ডবোর্ডের তলে থাকবে, আমরা জাস্ট একটু বাঁকিয়ে দিচ্ছি, কার্ডবোর্ডের তলে থাকছে। তাহলে কোনো একটা বৃত্তাকার তারের মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই, তার মাঝখান বরাবর কিন্তু একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ধীরে ধীরে এখানে অন্যরকম বাইরের দিকে কিন্তু কমে যাবে। এই যে ধারণাটা আমরা দেখতে পাচ্ছি, কোনো চৌম্বক ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং আমরা যখন পরবর্তীকালে বায়ো-সাভার্ট লর সাহায্যেও এখানে আমরা ক্যালকুলেশনগুলো করে দেখাতে পারি। এর মান নির্ণয়গুলো আমাদের দশম শ্রেণীর অন্তর্গত নয়, দ্বাদশ শ্রেণীতে এই বিভিন্ন পজিশনের চৌম্বক ক্ষেত্রের যে মানগুলো আমরা নির্ণয় করব। তো এক্ষেত্রে আমরা কেবলমাত্র দিকগুলোকে বোঝার চেষ্টা করছি ডান হাতের মুষ্টি সূত্র থেকে। তো এইভাবে আমি যদি একটা সলিনয়েড তৈরি করি, তাহলে সলিনয়েড কি জিনিস, অনেকগুলো বৃত্তাকার তারের কুণ্ডলী। তো আমরা যখন একটা বৃত্তাকার তারের কুণ্ডলী করলাম, ঠিক এই তারে তো শুধু এখানে কারেন্ট যাচ্ছে না, এখানেও কারেন্ট যাচ্ছে, এখানেও কারেন্ট যাচ্ছে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমি যদি ডান হাতের মুষ্টি নিয়মটাকে দেখি, তাহলে সব জায়গায় কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এক্ষেত্রেও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সব ভেতরের দিকে, এখানেও সেই অভিমুখ ভেতরের দিকে। অর্থাৎ মাঝখানে একটা এলাকায় কোনো তারে যখন কারেন্ট যাচ্ছে, তাহলে সব দিকগুলো এমনভাবে মার্চ করে যাবে, মাঝখানে একটা চৌম্বক ক্ষেত্র সুষম অঞ্চল তৈরি হবে, সুষম চৌম্বক ক্ষেত্রের অঞ্চল। অর্থাৎ সব জায়গার জন্য চৌম্বক ক্ষেত্রগুলো মাঝখানে ভেতরের দিকে হবে। তো এই যে ভাবে আমরা যদি দুটো তারের কয়েলকে নিয়ে তাদের মধ্যে ধরে নিচ্ছি যে এদের মধ্যে কারেন্ট যাচ্ছে, এই নিচ দিয়ে কারেন্ট যাচ্ছে, দিকে যাচ্ছে, এটার ক্ষেত্রেও এইভাবে কারেন্ট যে এখানে ঘুরছে। তাহলে এই তারের কারেন্টের জন্য আমরা যখন দেখলাম এই তারে যে কারেন্ট যাচ্ছে, এই তারের মাঝখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তড়িৎ যে কুণ্ডলীতে, সেটা ভেতরের দিকে। আমি এই যে কোনো কুণ্ডলীতেও ওই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ তার ভেতরে কোন দিকে হবে, সেটা আমরাও ডান হাতের সূত্র থেকেও পেতে পারি। ডান হাতের সূত্র থেকে কি বলছে না, কোনো কুণ্ডলীর ভেতরে, কোনো তড়িৎবাহী কুণ্ডলী ভেতর যে বি এর অভিমুখ, বি মানে কি, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয়টা আমরা এবারে কি করে করব না, ডান হাতের সূত্র, সেই ডান হাতের সেই যে মুষ্টি সূত্রটাকে যদি কাজে লাগাই, একই রকম ভাবে আমরা বের করে নিতে পারবো মুষ্টি সূত্র। এখানেও আমরা যেই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর যদি আঙ্গুলগুলোকে, আমাদের ডান হাতের বাকি আঙ্গুলগুলোকে যদি আমি ধরি, বৃদ্ধাঙ্গুলিটা যেদিকে থাকছে সেই দিক বরাবর কিন্তু চৌম্বক ক্ষেত্র তৈরি হবে।
তাহলে কোনো কুণ্ডলিতে তোমরা দেখতে পাচ্ছ এই কুণ্ডলীর এই দিকে কারেন্ট যাচ্ছে, তো আমার ডান হাতের ওই আঙ্গুলগুলোকে আমি ওই দিক বরাবর রাখলাম, আর বৃদ্ধাঙ্গুলিটাকে আমরা এইভাবে ডান হাতের সূত্র অনুযায়ী যেভাবে রাখলাম। দেখা যাচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা বৃদ্ধাঙ্গুলির দিক বরাবর। তাহলে বুঝতেই পারছো। ঠিক একইভাবে সেই সূত্রটাকে আমরা সহজভাবে এই দুটো রিংয়ের ক্ষেত্রে যখনই চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রেও ধরার চেষ্টা করব। এই নিচ থেকে কারেন্ট যাচ্ছে, উপর দিকে ঢুকছে, অর্থাৎ এই ক্ষেত্রে কারেন্টটা আমি যদি দেখি তাহলে এই তারে কারেন্ট নিচের দিকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বি এর অভিমুখটা মাঝখানে ভেতরের দিকে। ঠিক একই রকম ভাবে এই তারের ভেতরেও যে চুম্বকের অভিমুখ হবে এই বাইর থেকে ভেতরের দিকে, এক্ষেত্রেও বাইর থেকে ভেতরের দিকে। অর্থাৎ কোনো একটা তারের কুণ্ডলী যদি আমি তৈরি করতে থাকি, একটা তারকে পেঁচিয়ে পেঁচিয়ে যদি আমি কোনো একটা পাইপের উপর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যদি আমি একটা স্প্রিং এর মতো তৈরি করি, এই যে বৈদ্যুতিক একটা যন্ত্র তৈরি হয়ে যায়, এলিমেন্ট তৈরি হয়ে, একে বলা হয় সলিনয়েড। তাহলে কোনো একটা তড়িৎ পরিবাহী তারকে আমরা যদি পেঁচিয়ে পেঁচিয়ে স্প্রিং এর আকৃতি প্রদান করি এবং এই তারগুলোকে যদি তাদের যে ব্যাসার্ধ যদি গায়ে গায়ে লাগিয়ে পেঁচ দিই, সবচেয়ে কিন্তু চৌম্বক প্রাবল্যটা সবচেয়ে বেশি হয়। আমরা যখন কোনো একটা বৃত্তাকার কুণ্ডলী নিয়ে আলোচনা করব এবং দুটো বৃত্তাকার কুণ্ডলীর মাঝখানে চৌম্বক প্রাবল্য সবচেয়ে বেশি কখন হবে, আমরা দেখব যে দুটো বৃত্তাকার চুম্বক কুণ্ডলী তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাদের ব্যাসার্ধের সমান দূরত্বে যদি তাদেরকে রাখা হয়, তবেই কিন্তু চৌম্বক প্রাবল্যটা সবচেয়ে বেশি হবে। তো এই রকম ভাবে যদি আমি প্যাঁচ দিয়ে দিয়ে জড়াই, তাহলে সবগুলো তারের জন্য এই যে তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে এই দিক নিচের দিক দিয়ে হয়ে ঘুরে, ধরো এই দিক দিয়ে হয়ে এটা নিচের দিক দিয়ে হচ্ছে, এটা দিয়ে ঘুরে যাচ্ছে, তাহলে এই তারে কারেন্টটা যাচ্ছে, নিচ দিয়ে গিয়ে ঘুরে আসছে, এই দিকে নিচ দিকে ঘুরে আসছে, এইভাবে নিচ দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে, এবার নিচ দিয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু ঘুরে আসছে। আর এইগুলোতে উপরের দিকে উঠছে, এইগুলোতে উপরের দিক দিয়ে উঠছে, উপরের দিক দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি যদি ছোট ছোট একটা বৃত্তাকার কুণ্ডলী হিসাবে আমি দেখি, এক একটা বৃত্তাকার কুণ্ডলী যদি বলি, এক্ষেত্রে তারের যে অভিমুখটা, কারেন্টের অভিমুখটা এই নিচের দিক থেকে ঘুরে উপরের দিকে। তাহলে এই ছোট্ট কুণ্ডলীটার জন্য আমি যদি আমাদের ডান হাতের সূত্র প্রয়োগ করি, তাহলে এর মাঝে এইখানে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এটার মাঝেও এরকম চুম্বক ক্ষেত্র তৈরি হবে, অর্থাৎ এটার মাঝে একটা সুষম চৌম্বক ক্ষেত্র আমরা পেয়ে যাব। অর্থাৎ সলিনয়েডের মাঝে আমরা একটা দেখতে পাবো যে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এই সুষম চৌম্বক ক্ষেত্রটা এই তৈরি হবে এমন যে সে একটা কিন্তু দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। দণ্ড চুম্বকের যেমন ভাবে আচরণ করে থাকে, তাহলে এই যখন সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে ভেতরে, তার কোন দিকটা এন মেরু আর কোন দিকটা এস মেরু, এটা আমরা জানবো কি করে? তাহলে কোনো একটা সলিনয়েডে যখন তড়িৎ প্রবাহিত হয় মানে প্রত্যেকটা একটা কুণ্ডলী যদি ধরি, প্রত্যেকটা কুণ্ডলীর মাঝে যে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে সবগুলো সুষম চৌম্বক ক্ষেত্র একটা যদি জুড়ে যায়, তাহলে মাঝখানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এবং এই সুষম চৌম্বক ক্ষেত্রটাকে যদি একটা কোনো লোহা রাখা হয়, তাহলে সেই লোহাটা হয়ে যাবে কিন্তু একটা তড়িৎ চুম্বক। বোঝা গেছে? তো আমরা তড়িৎ চুম্বক যখন নিয়ে আলোচনা করেছিলাম সপ্তম শ্রেণীতে, সেখানে আমরা কি পড়েছিলাম, একটা তারের লোহার পেরেকের উপর তারের প্যাঁচ দিয়ে জড়িয়ে জড়িয়ে কারেন্ট পাঠালে সেটা চুম্বকে পরিণত হয়। তো এখন আমরা বুঝতে পারছি কেন ওটা চুম্বকে পরিণত হয়। কারণ কি, ওই যে সলিনয়েডের মাঝ বরাবর একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং সেই সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো একটা চৌম্বক পদার্থ যেমন লোহা রাখলে ও কি হবে না, ওই বরাবর কিন্তু সেই লোহার যে অণুগুলো কিন্তু সাজিয়ে যাবে, ছোট ছোট অনুচুম্বকগুলো সাজিয়ে যাবে, যার ফলে কি হবে, ওইখানে ওটা চুম্বকে পরিণত হবে। এখন এই যে চুম্বক একটা হয়ে যাবে, ধরো এই চুম্বকের এন মেরু এস মেরুটা কোন দিকে, এইখানে ধরো আমি একটা কোনো চৌম্বক পদার্থ হিসাবে রেখে দিয়েছি, তাহলে এই চুম্বকটা একটা চুম্বক যে হয়ে যাবে বলছি, এর এন মেরু কোন দিকে আর এস মেরু কোন দিকে। তো এখন আমরা এই এন মেরু এস মেরু জানার জন্য তাহলে তড়িৎ বাহী তারের এই যে কারেন্টের ডিরেকশনটা, যে চক্রে কারেন্ট যাচ্ছে অর্থাৎ কুণ্ডলীতে যে কারেন্ট যাচ্ছে, যে দিক থেকে তাকালে যদি দেখি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ যদি মনে হচ্ছে যে কারেন্টটা আসছে আমার দিকে, তাহলে সেই দিকটাই কিন্তু এন মেরু তৈরি হবে। তো এই ক্ষেত্রে আমি যদি এই দিক থেকে দৃষ্টি নিক্ষেপ করি, আমরা তো দেখতে পাবো কারেন্টটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে মানে কি, এস মেরু তৈরি হবে।
তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে ওটা এন মেরু, আর ক্লকওয়াইজ ঘুরছে মানে কি ক্লকওয়াইজ ঘুরছে মানে ওটা এস মেরু তৈরি হবে। এখানে যেহেতু ক্লকওয়াইজ তৈরি হচ্ছে, এখানে এই দিকটা এস মেরু তৈরি হবে আর এই দিকটাই তৈরি হয়ে যাবে এন মেরু। তো আমরা যেটা জানি যে এন মেরু থেকে তো এইভাবে দণ্ড চুম্বকের সঙ্গে কিন্তু এর একটা সম্পর্ক আমরা পেয়ে যাব। আমাদের একটা জিনিস ভুল হয়েছে, এখানে তড়িৎটা যাচ্ছে নয়, যেদিক দেখলে আমাদের দিকে কারেন্টটা কোন দিকে আসছে বলে মনে হবে, এইখানে প্রকৃতপক্ষে কারেন্টটা এই দিক দিয়ে ঢুকে ঘুরে ঘুরে যাচ্ছে। আমি যদি এই দিক দিয়ে তাকাই তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে যাচ্ছে, মানে কি আসছে কোন দিকে মনে হবে, এই দিকটাতে কিন্তু এন মেরু তৈরি হবে। আমরা যদি এই দিকে ধরো কারেন্টটা বেরিয়ে আসছে, আমি যদি সেই দিকটাকে আগে বিচার করি, এই দিকে যে কারেন্টটা বেরিয়ে আসছে এই দিক থেকে ঘুরে 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 আসছে, তাহলে এইখানে এটা কিন্তু কারেন্টের ডিরেকশনটা ক্লকওয়াইজ ঘুরে ঘুরে আসছে, এই দিকটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরে ঘুরে আসছে, এই দিকটা কিন্তু এস মেরু তৈরি হবে আর এই দিকটা এন মেরু তৈরি হবে। এই দিকে তো কারেন্টটা ঢুকে ঘুরে ঘুরে যাচ্ছে, অর্থাৎ আমরা কোনো একটা বৃত্তাকার কুণ্ডলীর দিকে তাকালে কারেন্টটা যে দিকে আসছে সেই দিকে যদি তাকাই, সেই দিকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে আসে তাহলে সেখানে এস মেরু তৈরি হবে বা ক্লকওয়াইজ ঘুরে ঘুরে আসছে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে আসছে তো এখানে এন মেরু তৈরি হবে। এখানে যেহেতু ক্লকওয়াইজ ঘুরে ঘুরে আসছে কারেন্টটা এই দিকে, তাহলে তৈরি হচ্ছে এস মেরু আর এই দিকে তৈরি হবে এন মেরু। তো এই এন মেরু আর এস মেরু তৈরির ধারণা থেকেই তোমরা বুঝে যাচ্ছ এবং কি করে, এবং এর ভেতরে যে বলরেখা, কোনো চুম্বকের বাইরে বলরেখা তৈরি হয় সবসময় এন মেরু থেকে এস মেরুর দিকে, আর কিন্তু ভেতরে বলরেখা তৈরি হয় কিন্তু এস থেকে এন এর দিকে। তাহলে তার সঙ্গে পুরোপুরি হুবহু মিলে যাচ্ছে। কি করে তড়িৎ চুম্বকের সঙ্গে দণ্ড চুম্বকের যে একটা মিল আমরা কিন্তু এখানে খুঁজে পাচ্ছি। কোনো একটা তড়িৎ পরিবাহী তারে কারেন্ট গেলে তার চারপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চুম্বক ক্ষেত্রটাকে কাজে লাগিয়ে আমরা যদি সলিনয়েড তৈরি করি এবং সেটা একটা দণ্ড চুম্বকের মতোই পুরোপুরি কাজ করবে। দণ্ড চুম্বকের সঙ্গে এর পুরোপুরি সম্পর্কগুলো দেখতে পাচ্ছ। ঠিক এখানে আমরা ডান হাতের সূত্রের সাহায্যে প্রত্যেকটা বৃত্তাকার কুণ্ডলীর মাঝে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কিন্তু আমরা দেখালাম, সেই অনুযায়ী মাঝখানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমরা যখন বায়ো স্যাভার্ট লর সাহায্যে কোনো সুষম যে সলিনয়েডের মাঝখানে চৌম্বক প্রাবল্যের অভিমুখ কত হয় আমরা যখন নির্ণয় করে দেখাবো, এই বিটা কিন্তু যে তার পাক সংখ্যার উপর নির্ভর করবে এবং তার যে কারেন্টের উপর নির্ভর করবে এবং দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। তো এই রকম একটা সম্পর্ক কিন্তু আমরা পরবর্তীকালে উঁচু ক্লাসে উঠলে জানবো। তো এই যে আজকের ক্লাসে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল সম্পর্কে জানলাম এবং কোনো বৃত্তাকার কুণ্ডলীর কোন দিকে এন মেরু এস মেরু তৈরি হয় জানলাম। তো এই ঘটনাটাকে কাজে লাগিয়ে একটা বৈদ্যুতিক যন্ত্র কিন্তু তৈরি করা হয়েছে। সেই যন্ত্রটার নাম কি, যে গ্যালভানোমিটার, যার সাহায্যে আমরা কোনো তারে সূক্ষ্ম কারেন্ট যাচ্ছে কিনা সহজে মেজার করতে পারি। তো কারেন্ট গেলে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেই ধর্মটাকে কাজে লাগিয়ে কিন্তু গ্যালভানোমিটার তৈরি করা হয়েছে, কিংবা এই গ্যালভানোমিটারের সঙ্গে আরেকটু সামান্য মডিফাই করে অ্যামমিটার তৈরি করা হয়েছে, অ্যামমিটার। তো এইভাবে এই যন্ত্রটা, গ্যালভানোমিটার নামক যন্ত্রটা কিন্তু তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফলের উপর ভিত্তি করে সংগঠিত হয়। তো আজকের ক্লাসে 13 নম্বর ক্লাসে আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলটা যেটা পড়লাম সেটা কিন্তু চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। তাহলে আজকে যেটা আমরা আলোচনা করলাম যে চুম্বকের উপর তড়িতের ক্রিয়া, চুম্বকের উপর তড়িতের ক্রিয়া নামক হেডলাইন দিয়ে কিন্তু তোমাদের বইতে থাকে। চুম্বকটাকে এখানে ঘুরতে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা যখন ওরেস্টেডের সূত্রটা বলেছি তাহলে তারটাকে ফিক্সড রেখেছি এবং তার নিচে যে চুম্বক শলাকাটা রেখেছি সেটাকে ঘুরতে যাওয়ার সুযোগ দিচ্ছি, সেই জন্য সেটার উপর ক্রিয়াটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এর পরের ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটাও কিন্তু সেই তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের উপর ভিত্তি করেই হচ্ছে, কিন্তু সেটাকে বলবো যে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। তো সেক্ষেত্রেও দুটো জিনিসই থাকবে, তখন কিন্তু চুম্বকটাকে আমরা ফিক্সড করে দৃঢ় করে ধরে রাখবো এবং পরিবাহীর তারটাকে বিভিন্ন মুভ করার সুযোগ আমরা দেব। তো সেক্ষেত্রে আমরা তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়াটা আমরা আলোচনা করব। তো এই যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেখানেও আমরা জানবো যে এর মূল কারণ কি, যে লোরেন্টজ ফোর্স, অর্থাৎ কোনো আধানগ্রস্ত কণা দ্রুত গতিতে ছুটতে শুরু করলে সে কিন্তু চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে এখানে যে নতুন একটা ধারণা আমরা পেলাম যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য দায়ী তাহলে কিন্তু
কে হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে আবার কি জিনিস, কোনো আধানের প্রবাহ, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন ধরে ছুটে যাচ্ছে, তাহলে ওই ইলেকট্রন যখন কোনো জায়গায় ছুটে যায় তার চারপাশে সে কিন্তু চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আবার যখন কোনো একটা জায়গায় ইলেকট্রনটা স্থির থাকে, এটা যদি স্থির থাকে সে তৈরি করে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র। আর অর্থাৎ কোনো আধান যখন গতিশীল হয়, আধান গতিশীল হলে সে তৈরি করে চৌম্বক ক্ষেত্র। আধানটা যদি স্থির থাকে, আধান যদি স্থির থাকে সে তৈরি করে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে গতিশীল আধান তৈরি করে চৌম্বক ক্ষেত্র, আর স্থির আধান তৈরি করে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবং এরা পরস্পর কিন্তু পরস্পরের সঙ্গে ইন্টার কানেক্টেড। আমরা যখন উচ্চ ক্লাসে পড়বো এইগুলো নিয়ে আমরা আলোচনাটা করব। তো আজকের ক্লাসের নিশ্চয়ই আলোচনাটা তোমরা নিশ্চয়ই বুঝেছো এবং বইতে তোমরা যেগুলো দেওয়া রয়েছে সুন্দর করে পড়বে, বোঝা গেছে।